এসএসসি 27-28 ব্যাচের সারা দেশে যতগুলো কমার্সের স্টুডেন্ট আছে প্রত্যেকের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এই ভিডিওতে আমি তোমাদের হিসাব বিজ্ঞানের 2 নাম্বার অধ্যায়ে যে কোন কোন জায়গা থেকে এমসিকিউ আসবে, কিভাবে আসবে, সেগুলোর কিভাবে অ্যান্সার করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তোমাদের সৃজনশীলে ক, খ এবং গ এর জন্য কি ধরনের প্রশ্ন আসে সেটা আমি তোমাদেরকে দেখাবো। অর্থাৎ এই পুরো ভিডিও জুড়ে তোমাদের আসলে 2 নাম্বার অধ্যায়ের এমসিকিউ এবং সিকিউর জন্য মোটামুটি ছোট্ট একটা সামারি তোমরা পেয়ে যাবা। তো আমি তোমাদের রাকিব ভাইয়া ক্লাসবেল থেকে বলছি। ক্লাসবেলের পেজে তোমরা নিয়মিত কমার্সের এই বিভিন্ন প্রবলেম সলভিং এর ক্লাসগুলো পাও, বিভিন্ন ম্যাথের সাজেশন তোমরা পেয়ে থাকো, পেয়েছো, পাচ্ছ এবং ভবিষ্যতেও তোমরা পাবা। দেখো আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি যে তোমাদের 2 নাম্বার অধ্যায়ের নাম কি? লেনদেন, তাই না? তো এই লেনদেনে তুমি দেখবা পুরো বইটাকে 3টা ভাগে ভাগ করছে। কয়টা ভাগে? 3টা ভাগে ভাগ করছে। পুরো বইটাকে 3টা ভাগে ভাগ করছে। প্রথম ধাপে লিখছে হচ্ছে লেনদেনের ধারণা, মানে হচ্ছে লেনদেনটা কি। আমি তোমাদেরকে যদি ছোট্টভাবে একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, যে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি যে লেনদেন কি। আমি এইটা হচ্ছে যে আমরা এভাবে বলি যে লেনদেন হচ্ছে ওই ধরনের আর্থিক ঘটনাবলী বা অর্থের সাথে জড়িত সেই ঘটনাটা যেটা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন করে। হ্যাঁ, ব্যবসা কি করে? আর্থিক অবস্থার পরিবর্তন করে। হ্যাঁ, তো সেটাকে আমরা কি বলি? আমরা বলি লেনদেন, তাই না? তো এই লেনদেনের 7টা বৈশিষ্ট্য তোমাদের সেখানে দেওয়া আছে। তোমরা দেখবা দ্বৈত সত্তা, স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, ঐতিহাসিক ঘটনা, তাই না? এইভাবে হচ্ছে 7টা পয়েন্ট তোমাদের সেখানে দেওয়া আছে। এগুলো হচ্ছে লেনদেনের বৈশিষ্ট্য। তো এইটুকু মিলে হচ্ছে তোমাদের যে লেনদেন। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে লেনদেন কি না, লেনদেন কোনটা, কোনটা লেনদেন না, কোনটা লেনদেন, এই ধরনের এক ধাপের প্রশ্ন আসতে পারে। তো এটার জন্য আমি তোমাদেরকে দেখালাম যে এটা হচ্ছে টাইপ 1 এ অন্তর্ভুক্ত করলাম, যে এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে এটা কি লেনদেন নাকি লেনদেন না, কোনটা লেনদেন কোনটা লেনদেন না। এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে। কথা বুঝতে পারছো? এরপর দেখো যে আরেকটা ধাপ আছে, সেটা হচ্ছে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণে তোমাদের আছে হচ্ছে যে a = l + e, তাই না? তো এই ই এর মধ্যে আবার এটা একটা বর্ধিত রূপ আছে, মানে এটার একটু অতিরিক্ত ধাপ আছে। সেটা হচ্ছে দেখবা হচ্ছে c + r - e - d। আমরা বলেছিলাম সি হচ্ছে ক্যাপিটাল, সি কি? সি হচ্ছে ক্যাপিটাল, এটা হচ্ছে রেভিনিউ। এটা কি? এটা হচ্ছে রেভিনিউ। রেভিনিউ মানে হচ্ছে আয়। এটা হচ্ছে এক্সপেন্সেস, আর এটা হচ্ছে ড্রয়িংস। এটা কি? এটা হচ্ছে ড্রয়িংস। এখন এই ইংলিশ টার্মগুলো তোমাদের অনেকের বুঝতে অসুবিধা হইতে পারে। আমরা বলেছিলাম যে এটা হচ্ছে ক্যাপিটাল, এটা হচ্ছে মূলধন, এটা হচ্ছে রেভিনিউ মানে হচ্ছে আয়, এটা হচ্ছে ড্রয়িংস, ড্রয়িংস মানে হচ্ছে উত্তোলন, এটা হচ্ছে এক্সপেন্সেস, এক্সপেন্সেস মানে হচ্ছে ব্যয়, তাই না? তো এখন এটার হচ্ছে যে একটা ধাপ আছে যে এটা আমরা কিভাবে করি না করি, এটা তো তোমরা যারা হচ্ছে 27, 28, 26 ব্যাচ তো অলরেডি পার হয়ে গেছে, তারা এগুলো সব বিস্তারিত জানে। 27 এবং 28 ব্যাচের যারা আছে তারাও কিন্তু নিয়মিত, যারা হচ্ছে মোটামুটি এখন 27 ব্যাচের যারা আছে তারাও এগুলো শেষ করে ফেলেছে অলরেডি। 28 ব্যাচের যারা আছে তোমরাও হচ্ছে নিয়মিত একটু ঘাটাঘাটি করতেছে বিষয়গুলো নিয়ে, অনেকে পড়ে ফেলেছে আবার অনেকে পড়োনি, তাই না? তো এই যে জায়গাটা, এটাকে আমি রেখেছি দ্বিতীয় ধাপে, অর্থাৎ এখান থেকেও তোমাদের এমসিকিউ আসবে। সেটা কিভাবে আসবে? তুমি দেখবা হচ্ছে যে এখানে আসলে a = l + e সেটাতে কিভাবে প্রভাব ফেলে, কিভাবে প্রভাব ফেলে না, এই ধরনের হচ্ছে এমসিকিউ এসে থাকে। এরপর দেখবা হচ্ছে টাইপ 3। এখানে আমি তোমাদের জন্য অন্তর্ভুক্ত করেছি দলিল পত্রাদি। তোমরা দেখবা ওই যে বলছিলাম প্রথম 2টা ধাপ তো চলে গেল, এরপরের ধাপ কি? দলিল পত্রাদি। দলিল পত্রাদির মধ্যে কি আছে দেখো, দলিল পত্রাদি আছে চালান, ক্যাশ মেমো, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ডেবিট নোট, ক্রেডিট নোট। এই 6টা আছে। কয়টা আছে? এই 6টা আছে। এখন আমি তোমাদেরকে যদি ছোট্ট ছোট্ট করে কনসেপ্ট দেই, চালান কি? চালান হচ্ছে পণ্য ক্রয় বিক্রির একটা প্রামাণ্য দলিল, একটা দলিল যেটা বিক্রেতা তৈরি করে পণ্য বিক্রির সময়। এটা দেখো ক্যাশ মেমো কি? ক্যাশ মেমো হচ্ছে যখন নগদে পণ্য বিক্রয় করা হবে তখন হচ্ছে এই ক্যাশ মেমোটা প্রদান করা হবে, মালের যাবতীয় বিবরণ এখানে অন্তর্ভুক্ত থাকবে। এখানে যেটা হবে যে এখানে হচ্ছে এটাও বিক্রেতা তৈরি করে, তার মানে চালান এবং ক্যাশ মেমো দুইটাই হচ্ছে বিক্রেতা তৈরি করে। এরপর দেখো ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচার। প্রতিষ্ঠানের যত ধরনের খরচ আছে সেই খরচগুলো অন্তর্ভুক্ত করার জন্য আমরা এই ডেবিট ভাউচারটা প্রস্তুত করি। এখানে যতগুলো খরচ আছে সব খরচ এখানে অন্তর্ভুক্ত থাকে। এরপর দেখো ক্রেডিট ভাউচার, যেটা হইছে যে এখানে প্রতিষ্ঠানের যত ধরনের আয় আছে সব আয়গুলো অন্তর্ভুক্ত করার জন্য এই ক্রেডিট ভাউচার প্রস্তুত করা হয়। এবং এটা কি করে? প্রতিষ্ঠানের মালিক যারা আছে, মালিক পক্ষ যারা আছে তারা এটা করে থাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি ডেবিট নোট। ডেবিট নোট জিনিসটা কি? যখন কোনো ধরো কেউ একজন হচ্ছে পণ্য কিনছে, কেনার পরে এখন দেখতেছে না সেই পণ্যটা কি আছে, ছিঁড়া আছে, ফাটা আছে, এখানে একটু নষ্ট পণ্য আছে, এখন ফেরত দিতে হবে। ফেরতের যাবতীয় পণ্য সম্পর্কিত
বিবরণ সেই নোটে অন্তর্ভুক্ত করে যে দলিল প্রস্তুত করে তাকে পণ্যের সাথে প্রদান করা হয়, সেটা হচ্ছে ডেবিট নোট। এখন এই ডেবিট নোট কে তৈরি করে? এই ডেবিট নোট তৈরি করে ক্রেতা। এখন প্রশ্ন হচ্ছে ক্রেডিট নোট কি? ক্রেডিট নোট হচ্ছে যে ডেবিট নোট পাওয়ার পরে, পাওয়ার পরে এখন বিক্রেতা যে নোটটা তৈরি করবে, বিক্রেতা যে দলিলটা তৈরি করবে, সেটাকে আমরা বলি ক্রেডিট নোট। তাহলে ক্রেডিট নোটে কি থাকে? একইভাবে পণ্যের পরিমাণ বা পণ্য সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন সেখানে থাকে এবং পণ্যটা ফেরত দেওয়ার কারণ কি সেটা সেখানে থাকবে। তার মানে এই যে একটা পুরো বই আসলে কি আছে নাই তার একটা ছোট্ট সামারি তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম। এটা একটু ডিটেলস আছে, আমি অল্পের মধ্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এখন এখান থেকে হচ্ছে 3 ধাপে প্রশ্ন হইতে পারে। ধরো চালান কে তৈরি করে, ক্যাশ মেমো কে তৈরি, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ডেবিট নোট কে তৈরি করে, ক্রেডিট নোট কে তৈরি করে। হ্যাঁ, তো হচ্ছে যে ক্যাশ মেমো হচ্ছে যে মানে ক্যাশ মেমোর বিভিন্ন কয়টা ঘর আছে, চালানের কয়টা ঘর আছে। হ্যাঁ, তো হচ্ছে যে এরপর এইভাবে হচ্ছে ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, এইভাবে হচ্ছে তোমাদের প্রশ্নগুলো আসতে পারে। তাহলে আমরা দেখতে পেলাম যে এমসিকিউর জন্য 3টা ধাপ। তোমরা বই খুলে দেখো, বিশ্বাস করো যে কয়টা তোমাদের এমসিকিউ আসছে প্রত্যেকটা এমসিকিউ আসছে এই 3টা ধাপ থেকে। আমি বুঝাইতে পারলাম? তোমাদের বেশিরভাগ মানে তোমাদের এই অধ্যায় থেকে যদি এমসিকিউ আসে, তোমরা দেখবা প্রায় হচ্ছে 70% এমসিকিউ তোমাদের এই হচ্ছে হিসাব সমীকরণ থেকে আসবে। কোন জায়গা থেকে আসবে? হিসাব সমীকরণ থেকে আসবে। বাকি যে হচ্ছে যে এমসিকিউ যদি এই অধ্যায় থেকে আসে, বাকি 30% এমসিকিউ আছে, সেগুলো হচ্ছে এখান থেকে আর এখান থেকে মিলিয়ে আসবে। কথা বুঝতে পারছো? তো তুমি যদি লেনদেন সম্পর্কে পূর্ণ ধারণা রাখো এবং বইয়ে কোথায় কি আছে না লাইন বাই লাইন সুন্দর করে ভাইয়া পড়ে নাও, এরপরে দেখবা এর হিসাব সমীকরণ সম্পর্কে যদি একটা ছোট্ট ধারণা, পূর্ণাঙ্গ ধারণা বা গভীর ধারণা যদি তোমার মাথার ভেতরে থাকে, এরপরে দলিল পত্রে যে দলিল যেগুলো আছে তোমরা একটু বইটা একটু ভালো করে পড়বা এবং আমাদের ক্লাস যেগুলো দেই ক্লাসগুলো একটু দেখবা, বা আমাদের যারা স্টুডেন্টরা আছে তারা হচ্ছে নিয়মিত ক্লাস করে এবং তাদেরকে বিস্তারিত দেখিয়েছি, পড়িয়েছি, লাইন বাই লাইন পড়িয়েছি, ভাজা ভাজা করে দিয়েছি। তারা অলরেডি অনেকটাই পারে এবং তোমরাও এরকম যদি ভাজা ভাজা করে নিতে পারো তাহলে দেখবা এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে তোমরা দেখবে এই 3 ধাপের যতগুলো প্রশ্ন এখান থেকে আসুক তোমরা সেগুলোকে একেবারে ফাটিয়ে দিতে পারবা। কথা বোঝা গেল? তাহলে এমসিকিউর এই পার্টটা আমরা দেখে নিলাম। এখন দেখো এই যে এই অংশটার মধ্যে দেখো আমি এখানে অন্তর্ভুক্ত করেছি তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে যে সকল প্রশ্ন আসতে পারে। কোন ধরনের প্রশ্ন আসতে পারে? একটা প্রশ্ন দেখবা, প্রশ্ন দেখার সাথে সাথে দেখবা এটা কোন অধ্যায় থেকে আসছে? 2 নম্বর অধ্যায় থেকে আসছে। এখন 2 নম্বর অধ্যায় থেকে যদি আসে এখানে কি প্রশ্ন হইতে পারে দেখো। 1 নাম্বার মানে ক, এখানে আমি তোমাদেরকে অন্তর্ভুক্ত করেছি ক এর জন্য আসলে কি প্রশ্ন হইতে পারে। দেখো ক এর মধ্যে প্রথমে আসবে যে কতে তোমাকে বলতে পারে যে লেনদেন নয় এমন ঘটনার সমূহের মোট পরিমাণ নির্ণয় করো, তাই না? তোমাকে সেখানে বলবে যে হচ্ছে ফরমায়েশ প্রদান করছে, পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করছে, এমপ্লয়ি বা হচ্ছে প্রতিষ্ঠানের যে কর্মচারী নিয়োগ দিছে, এগুলো তো লেনদেন না। যখন কোনো ঘটনা সেটা ঘটে যাবে এমন একটা ঘটনা যেটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে, সেটাকে আমরা কি বলি? লেনদেন বলি। এবং সেটা ধরো হচ্ছে যে কি হয়েছে, একটা গাছ থেকে পাতা পড়ছে, ইটস নট লেনদেন, এটাকে আমরা বলি ট্রানজ্যাকশন। এটা কি না ট্রানজ্যাকশন না। বুঝতে পারছো? কেউ একটা বিবাহ শাদী সম্পন্ন করিয়াছে, তাহলে সেটা কি লেনদেন হবে না? কেন? কারণ এটা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয়, ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় না, এজন্য আমরা এটাকে বলবো লেনদেন বলবো না আর কি, সোজা কথা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লেনদেন কি লেনদেন না এটার জন্য আমরা এই প্রশ্ন পাইতে পারি এবং এটা করার জন্য আমরা জানি তারিখ বিবরণ, টাকা 3-4টা ঘরের মাধ্যমে আমরা এগুলো অঙ্ক করে থাকি। এরপর দেখো যে এখানে আছে কি অপরিশোধিত মূল্য বা সেবা সরঞ্জাম, আসবাবপত্র ইত্যাদি অফিস সাপ্লাইজ, এগুলোর অপরিশোধিত মূল্য নির্ণয় করতে বলছে। কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। নির্ণয় করো এই টাইপের কিছু একটা বানি। হ্যাঁ, তো এখন আমাকে যদি বলে অপরিশোধিত মূল্য, ধরো একটা প্রশ্নে তোমাকে বলছে 4 তারিখে বলছে সেবা সরঞ্জাম ক্রয় করছে 40,000 টাকা। ক টাকা? 40,000 টাকা। এবং সেটা হচ্ছে 15 তারিখে গিয়ে সেটা পরিশোধ করছে ধরো 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা পরিশোধ করছে। এখন আমাকে প্রশ্নে বলছে অপরিশোধিত মূল্য নির্ণয় করো। তাহলে আমরা কি করব? এই 40 থেকে 10 বাদ দিয়ে দিব, বাকি যে 30 থাকে এই 30 হচ্ছে আমার অপরিশোধিত মূল্য, মানে যেটা পরিশোধ করা হয় নাই। কথা বোঝা গেল? এই তো এই। এরপরে আরেকটা দেখো যে মোট বিক্রয়, মোট ক্রয়, মোট ব্যয়, মোট আয় নির্ণয় করার জন্য বলছে।
আচ্ছা, এখানে যে ভুলটা আমরা করে থাকি অধিকাংশ স্টুডেন্ট, আমরা তো দীর্ঘদিন ধরে স্টুডেন্ট পড়াচ্ছি, আমরা জানি আসলে আসলে কোন কোন জায়গায় স্টুডেন্টরা ভুল করে থাকে। এখানে যে ভুলটা করে সেটা হচ্ছে যখন একটা প্রশ্নের মধ্যে বলা হয় যে মোট বিক্রয় নির্ণয় করো, তখন আমরা স্টুডেন্টরা কি করি যে আসবাবপত্র বিক্রয়, হ্যাঁ, যেগুলো আমি বুঝাতে চাচ্ছি যেগুলো সম্পদ, সেই সম্পদগুলো বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত করে নেই। সম্পদগুলো বিক্রয়ের মধ্যে কি করে অন্তর্ভুক্ত করে, যে কারণে অঙ্ক মিলে না। আর যখন বলা হচ্ছে ক্রয়, মোট ক্রয় নির্ণয় করো, তখন আমরা কি করি, অফিস সরঞ্জাম ক্রয় করছে, সাপ্লাইজ ক্রয় করছে, এই যে সম্পদ যেগুলো আছে সেগুলো আমরা অন্তর্ভুক্ত করে দেই না। তোমরা সেটা করতে পারবা না, যেহেতু এখানে ক্রয় বলছে, তার মানে মুনাফা জাতীয় যে লেনদেনগুলো আছে উইদাউট অ্যাসেট, মানে সম্পদ ব্যতীত, সেগুলো তোমরা অন্তর্ভুক্ত করবা, সেগুলোর মোট পরিমাণ নির্ণয় করবা, তখন তোমার অঙ্কটা হবে, নাহলে অঙ্কটা হবে না। কেন? সম্পদ, কিন্তু সম্পদ, ওই সম্পদের ওখানে একটা ক্রয় লেখা থাকলে তোমরা সেখানে অন্তর্ভুক্ত করতে পারবা না। এবং ক্রয়ের মধ্যে তোমার এই কথাটা একটু মাথায় রাখার চেষ্টা তোমরা করবা। কথা বোঝা গেল? ফাইন। এখন দেখো যে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো, সমাপনী মূলধন নির্ণয় করো। মানে বছরের শুরুতে যে মূলধনটা আছে সেটা নির্ণয় করো, বছরের শেষের যে মূলধন আছে সেটা নির্ণয় করো। এবং এটা করার জন্য তোমাদেরকে একটা সূত্র বলছিলাম যে প্রারম্ভিক মূলধন মানে প্রারম্ভিক যত সম্পদ আছে সব সম্পদ থেকে যদি তুমি দায় বাদ দাও তাহলে প্রারম্ভিক মূলধন নির্ণয় করা হয়ে যায়। সমাপনী যত ধরনের সম্পদ আছে সেই সম্পদ থেকে যখন তুমি সমাপনী দায়টা বাদ দিয়ে দিবা তখন হচ্ছে সমাপনী মূলধনটা নির্ণয় করতে পারবা। সহজ না? সহজ। দেখো এরপর আছে নগদ লেনদেনের পরিমাণ এবং অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো। তাহলে তুমি এখানে দেখবা প্রতিষ্ঠানের যত ধরনের, যেমন অবচয়, অবচয় কি নগদ লেনদেন? না, এটা হচ্ছে অনগদ লেনদেন। আবার দেখবা যে বাকিতে পণ্য বিক্রি করছে, এটা কি নগদ লেনদেন? না, এটা অনগদ লেনদেন। তাহলে আমাকে যদি বলে যে নগদ লেনদেন নির্ণয় করো, তাহলে যেগুলো নগদে হয়েছে সেগুলো করব, যেগুলো নগদে হয় নাই সেগুলো করব না, এবং অনগদের মধ্যে আবার নগদ অন্তর্ভুক্ত করব না। তাহলে এই ধরনের প্রশ্ন হইতে পারে। এরপরে কি প্রশ্ন হইতে পারে দেখো, যে মোট দেনাদার নির্ণয় করো, মোট পাওনাদার নির্ণয় করো। আমার যত ধরনের দেনাদার আছে সব দেনাদার আমি যোগ করে দিব, যত ধরনের পাওনাদার আছে সব পাওনাদার আমরা যোগ করে দিব। এরপর দেখো যে স্থায়ী সম্পদের মোট মূল্য নির্ণয় করো। স্থায়ী সম্পত্তি যেগুলো আছে মানে হচ্ছে আসবাবপত্র, অফিস সরঞ্জাম, দালান কোঠা, জমি, এই বিষয়গুলো হচ্ছে স্থায়ী সম্পদ, এগুলোর মোট পরিমাণ নির্ণয় করার জন্য বলছে। কথা বোঝা গেল? ওকে ফাইন। এখন দেখো যে আমরা এখন বুঝতে পারলাম, এখন কতে হচ্ছে এই প্রশ্নগুলো হইতে পারে, এগুলোর বাহিরে প্রশ্ন আমি আসলে দেখি নাই, কারণ অনেক অ্যানালাইসিস করে তোমাদের জন্য এইগুলো হচ্ছে নির্ণয় করলাম। কথা বুঝতে পারছো? তাহলে আমরা এখন দেখি যে প্রশ্ন খ এর মধ্যে কোন ধরনের প্রশ্ন আসতে পারে। দেখো খ এর মধ্যে প্রশ্ন আসতে পারে এটা, লেনদেনকে সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করো। এটা কেন লেনদেন, এটা লেনদেন কেন, এটা যখন তোমরা হচ্ছে a = l + e অর্থাৎ হিসাব সমীকরণটা যখন তোমরা শিখবা, শেখার পরে দেখবা যে আসলে একটা কেন লেনদেন কেন হয়, একটা 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 ঘটনা কেন লেনদেন হবে, সেই ঘটনাটা লেনদেন হওয়ার কারণের মধ্যে তোমাকে বলতে হবে যে এটা আসলে হিসাব সমীকরণের উপর প্রভাব পড়তে হবে, এবং হিসাব সমীকরণের প্রভাব পড়লে তুমি দেখবা এই লেনদেনের দ্বারা a বৃদ্ধি হয়, তাই না, l হ্রাস পায় কোনো না কোনো লেনদেনে, আবার e বৃদ্ধি পায়, তাই না? তোমরা যারা অঙ্ক অলরেডি করছো তারা অলরেডি বলতে পারো, যারা করো নাই তারাও হয়তোবা সামনে যখন করবো তখন তোমরা বুঝবা। দেখো এই ধরনের হচ্ছে তোমাকে লিখতে হবে, এ বৃদ্ধি হয়েছে, এল বৃদ্ধি পাইছে, হ্যাঁ, তারপর ই হ্রাস পাইছে, এই ধরনের কথাবার্তা বলে তোমাকে হচ্ছে কারণটা হচ্ছে বর্ণনা করতে হবে। এই ধরনের একটা প্রশ্ন হইতে পারে। দেখো এরপর হচ্ছে মালিকানা সত্ত্ব নির্ণয় করো। আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি যে একটা খুব সহজ সিস্টেম আছে, সেটা হচ্ছে C+R - E - D। যখন আমরা হিসাব সমীকরণ নির্ণয় করি, যে একটু আগে বললাম এটা হচ্ছে বর্ধিত রূপ, এটা C+R - E - D, এটা হচ্ছে কি রূপ, বর্ধিত রূপ, বা এটার বর্ধিতাংশ বা এটার অতিরিক্ত অংশ। তাহলে এক্ষেত্রে আমরা যখন হচ্ছে একটা মূলধনের সাথে যখন আয় যোগ করব, ব্যয়গুলো বাদ দিব, উত্তোলনগুলো বাদ দেব, তখন দারুণভাবে আমরা মালিকানা সত্ত্ব বের করে ফেলতে পারবো। কথা বোঝা গেল? তাহলে দেখলাম যে আসলে এখানে 2 নম্বর প্রশ্ন এই ধরনের হইতে পারে। আরেকটা হইতে পারে যে কোনো ছক তোমাকে বলবে চালান তৈরি করো, ক্যাশ মেমো তৈরি করো, ডেবিট বাজার তৈরি করো, ক্রেডিট বাজার তৈরি করো, ডেবিট নোট তৈরি করো, ক্রেডিট নোট তৈরি করো। এই ধরনের আমরা 6টা ছক তোমাদেরকে দেখাইছি। এই 6টা ছকের যে কোনো একটা ছক তোমাকে হতে পারে। তাহলে এই বিষয়গুলো আমরা প্রত্যেকে আমাদের কোর্সে যারা পড়ে তাদেরকে খুব দারুণভাবে পড়াইছি, কোনো অসুবিধা নাই। যারা পড়বে তাদেরকে খুব দারুণভাবে পড়াবো, এবং তোমরা যারা বাইরে আছো তোমরাও এগুলো খুব দারুণভাবে শিখে ফেলতে পারলে এই অধ্যায় নিয়ে আর কোনো ধরনের প্রবলেম থাকবে না। তাহলে আমরা দেখতে পেলাম যে ক্ষয়ের জন্য মোটামুটি এই প্রশ্নগুলো হইতে পারে। একটা হচ্ছে কেন লেনদেন, সেটা সমীকরণ পদ্ধতিতে কারণ বলতে হবে, যে হিসাব সমীকরণ পদ্ধতিতে। এরপর দেখো মালিকানা সত্ত্ব নির্ণয় করা লাগতে পারে, যেটা C+R - E - D দিয়ে করতে হয়। এরপর দেখো যে কোনো ছক, যেমন চালান, ক্যাশ মেমো, ডেবিট বাজার, ক্রেডিট নোট, এই বিষয়গুলো তোমাদের
করা লাগতে পারে। তাহলে আমরা দেখতে পেলাম যে খ এর জন্য কি ধরনের প্রশ্ন হইতে পারে এটাও আমরা দেখে ফেললাম। এখন দেখো গ এর জন্য কি প্রশ্ন হইতে পারে। গ এতে প্রত্যেকটা প্রশ্নে একটাই প্রশ্ন আসছে, প্রত্যেকটা সৃজনশীলে একটাই প্রশ্ন আসছে, সেটা হচ্ছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব নির্ণয় করো। তাহলে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব এটা একটা এইভাবে প্রশ্ন হইতে পারে। এটাকে আরো বিভিন্নভাবে তারা প্রশ্ন করতে পারে যে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। এরপর আরেকটা হইতে পারে যে a = l+e, এটা প্রমাণ করো, অথবা আরো বিভিন্নভাবে তারা হচ্ছে বলে থাকে। এটা তোমরা হচ্ছে কয়েকটা প্রশ্ন দেখলে দেখবা যে এটা বুঝে যাচ্ছে। তার মানে এই অধ্যায় থেকে আমরা দেখলাম যে যদি এই সৃজনশীল আসে এই অধ্যায় থেকে এবং সেটার গ নাম্বারের প্রশ্ন আসবে এই একটা, যেটা তোমাকে প্রমাণ করতে হবে a = l+e। তার মানে আমরা অলরেডি দেখে ফেললাম যে আসলে এমসিকিউ কোন ধরনের আসবে, এরপর হচ্ছে যে এই যে ক এর জন্য কি কি প্রশ্ন হইতে পারে, এরপর খ এর জন্য কি কি প্রশ্ন হইতে পারে, গ এর জন্য কি কি প্রশ্ন হইতে পারে, এই বিষয়গুলো আমরা বিস্তারিত দেখে ফেললাম। তাহলে এইভাবে যদি একটা সাজেশন বা এই ধরনের যদি একটা রুট ম্যাপ তৈরি করে যদি তুমি পড়তে বসো, তাহলে দেখবা তোমার সব কিছু ইজি হয়ে যাচ্ছে। দেখো আমি তোমাদেরকে বলছি যে ভাইয়া এখানে যেটা হয়েছে যে তোমাদের এই পুরো বইটাকে 3 ভাগে ভাগ করছে, সরি পুরো অধ্যায়টাকে 3 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে লেনদেনের ধারণা দিয়ে ভাগ করছে, আরেকটা হচ্ছে হিসাব সমীকরণ দিয়ে ভাগ করছে, আরেকটা ভাগ হচ্ছে দলিল পত্রাদি দিয়ে ভাগ করছে। পড়ে ফেলো, 3 ধাপে পড়ো। এরপর দেখো এমসিকিউ যতগুলো আসছে সব ওই 3 ধাপেই আসছে, এই 3 ধাপেই আসছে, ক্যাশ চালান থেকে এগুলো থেকে আসছে, এখান থেকে আসছে, এখান থেকে আসছে। এরপর দেখবা প্রশ্ন কি কি হইতে পারে তার সবগুলো এখানে বলে দিলাম, এবং এটা সুন্দর করে ভিডিওটা সামনে রেখে এবার বইটা খুলে দেখো আমার কথা ঠিক আছে কি না। ঠিক আছে? এবং তুমি যখন পড়বা, পড়ার সময় এইগুলো আলাদা কইরা কইরা পড়ে ফেলবা। একবার পড়ে ফেললে শতবার পড়ার দরকার আর হবে না। কথা বুঝতে পারছো? যদিও প্রবাদ বাক্যে আছে যে একবার না পারলে দেখো শতবার, না পারলে দেখবা, কিন্তু এগুলো একবার পেরে গেলে আর শতবার দেখার আর কোনো দরকার হবে না। কথা বুঝতে পারছো? তো এই ধরনের বিভিন্ন ধরনের সাজেশন ভিডিও পেতে হলে তোমরা আমাদের পেজে চোখ রাখবা, আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখবা, ক্লাস বেলের সাথে থাকো। ইনশাল্লাহ তোমরা এই ধরনের আরো ছোট ছোট আরো খুব দারুণ সাজেশনমূলক ভিডিও তোমরা পাবা, এডুকেশনাল গাইডলাইন তোমরা পাবা। কমার্সের স্টুডেন্ট যারা আছে তারা পূর্ণাঙ্গ একটা গাইডলাইন তোমরা হচ্ছে ক্লাস বেল থেকে পাবা, কিন্তু সাথে থাকতে হবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।